বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ৪৮ বছর আগের এই দিনগুলো, যে দিনে আমরা কথা বলছি, এই দিনগুলো ছিল উত্তাল। মানুষ তখন স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে এবং সংগ্রামের জন্যে, যুদ্ধের জন্যে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা, তরুণরা। ৪৮ বছরে বাংলাদেশের অনেক রকমের অর্জন আছে। বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা। এই বিষয়গুলো স্বাধীনতার চেতনার মধ্যে, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ছিল। ৪৮ বছরে বাংলাদেশ কোনো কোনো ক্ষেত্রে অনেক এগিয়েছে বলতে সামাজিক সূচকে যে অংশের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের থেকে বাংলাদেশ অনেকখানি কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে গেছে। প্রতিবেশী দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তার থেকেও কোনো কোনো সামাজিক সূচকে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। কিন্তু ৪৮ বছর আগে বাংলাদেশের সমমানের দেশগুলো, বা যে দেশগুলো বাংলাদেশ থেকে অনেকখানি পিছিয়ে ছিল, আমরা যদি একটু হিসেব নিকেশ করে দেখি, সেই দেশগুলো বাংলাদেশ থেকে অনেক অনেক দূর এগিয়ে গেছে। আবার কোনো কোনো বিবেচনায় যে দেশগুলোর কথা আমি একটু আগে উল্লেখ করলাম, তাদের থেকে বাংলাদেশ কোনো কোনো জায়গায় আবার পিছিয়েও আছে। আমরা এখন সমৃদ্ধির অগ্রযাত্রার কথা বলছি। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের প্রক্রিয়ার মধ্যে আছে এবং বাংলাদেশ স্বপ্ন দেখছে এটি মধ্যম আয়ের দেশ, তারপরে উন্নত দেশ হবে 2041 সাল নাগাদ। এই স্বপ্ন পূরণ করবার জন্যে বাংলাদেশের কিছু কিছু মানুষ, কিছু কিছু গোষ্ঠীর অবদান অনস্বীকার্য। তার মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাত একটি। এই তৈরি পোশাক খাতের উদ্যোক্তা এবং এই খাতে যারা শ্রমিক হিসেবে কাজ করে তাদের ভূমিকা, বাংলাদেশে প্রবাসে যে মানুষরা আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে খেটে খাওয়া মানুষ আছেন, তাদের অবদান, তাদের পাঠানো রেমিটেন্স, বাংলাদেশের কৃষি খাতে যারা কাজ করেছেন তাদের, এবং বাংলাদেশের একটা উদ্যোক্তা শ্রেণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও নানাভাবে সমাদৃত। এবং সেই সঙ্গে বাংলাদেশের এই যে অর্থনৈতিক অগ্রযাত্রা, সেটি মাঝে মাঝে আবার থমকেও দাঁড়ায়। সেটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের আশঙ্কাও আছে, কেননা এই জায়গাগুলোতে আর্থিক খাতে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা রকমের অনাচার, অনিয়মও বাংলাদেশে আছে। সেটি সুশাসনের দুর্বলতা, শাসনের দুর্বলতা, নানান কারণ হিসেবে নানানজন নানানভাবে চিহ্নিত করবার চেষ্টা করছেন। এবং যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই আকাঙ্ক্ষার অনেক জায়গায় আবার ঘাটতি আছে। অর্থাৎ বাংলাদেশের হয়তো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, রাজনৈতিক উন্নয়নটা হচ্ছে না, কিন্তু রাজনীতি প্রবণ বাংলাদেশের মানুষ অনেকই বেশি। সেটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, দেশ স্বাধীন করবার মধ্য দিয়ে মানুষ প্রমাণ করেছে, বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক সংগ্রামে মানুষ সেটি প্রমাণ করেছে। কিন্তু এখন অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতিটা অনেকখানি পিছিয়ে যাচ্ছে, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। আবার অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। এখন এই অর্থনীতিকে এগিয়ে যাওয়ার টেকসই হবে কিনা সেটি নিয়েও নানান জনের মধ্যে নানা সংশয় আছে। এইসব নানা বিষয় নিয়ে, এবং সেই সঙ্গে বর্তমান বিশ্ব বাস্তবতায় অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, সেই সম্পর্ক কতটা রাজনৈতিক, কতটা অর্থনৈতিক, কতটা বিশেষ সুবিধার জন্য, সেগুলো নানা রকমের বিবেচনার মধ্যে আছে। সেগুলো নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে পেয়েছেন। আমার বায়ে যিনি বসা আছেন, আমি যে উদ্যোক্তা গোষ্ঠীর কথা বললাম, তাদের একজন অন্যতম শিল্পোদ্যোক্তা বাংলাদেশের, এবং তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে যুক্ত, টেক্সটাইল বিজনেসের সঙ্গে যুক্ত, ব্যাংকিং খাতের সঙ্গে, কৃষি খাতের সঙ্গে, নির্মাণ শিল্পের সঙ্গে, নানা শিল্পের সঙ্গে তিনি দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন এবং এক একটি শিল্প গড়ে তুলেছেন, কর্মসংস্থান করেছেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের শীর্ষ ট্রেড বডি, যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএম এর প্রাক্তন সভাপতি আনিসুর রহমান সিনহা আমার বায়বসা। আমার ডানে যিনি আছেন তিনি লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা আহমেদ সাইদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার আনিসুর রহমান সিনহা, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেই জন্যে। যেখান থেকে বাংলাদেশের জন্ম, যে বিবেচনা থাকে, এবং এই যে ৪৮ বছর বাংলাদেশ পার করলো রাজনৈতিক, অর্থনৈতিকভাবে, এবং দুটো বিষয়েরই নানা রকমের ইতিবাচক দিক আছে, নানা রকমের সমালোচনাও আছে। সব মিলিয়ে দেশের একজন অন্যতম শিল্পোদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে দেখেন বাংলাদেশের এই যে ৪৮ বছরের অগ্রযাত্রা বা পথ চলা? সবাইকে ধন্যবাদ, বিশেষ করে চ্যানেল আইকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি আপনার বক্তব্যই কিন্তু বলেছেন যে এই গত ৪৮ বছর বাংলাদেশের এই যে মিক্সড সাকসেস,
বেশ কিছু জায়গাতে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আমরা অনেক জায়গাতেই বেশ দৃষ্টান্তমূলক রেজাল্ট আমরা করেছি, কিন্তু বেশ কিছু জায়গাতে আছে যে রেজাল্ট হয়তো আরও ভালো করা যেতে পারতো। কাজেই এখন কোন কোন জায়গাতে আমরা ভালো করেছি আর কোন কোন জায়গাতে ভালো করতে পারা যেত, সেটা নিয়ে যদি ডিটেল ডিসকাশনগুলো করা হয় ইন এ পজিটিভ ম্যানার, ইন ক্রিটিসিজম ইজ নট টু ক্রিটিসাইজ সামবডি টু লেট ডাউন, বাট কোথায় কোথায় আরও বেটার করা যেতে পারে সেইভাবে সেই দৃষ্টিভঙ্গির সাথে যদি আমরা কথাগুলো বলি, তবে মনে হয় যে আমরা কিছু কন্ট্রিবিউট করলাম। এবং সেখান থেকে আপনি একটু আলোচনাটা যদি আপনি আপনি নিজেই করেন, আপনার অবজারভেশনটা শুনতে চাই আমি একটু। দেখুন, বিশেষ করে মানে আপনি পলিটিক্স তো একটা বলেন, দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে এ জায়গায় এসেছেন এবং নানা সেক্টরে কাজ করবার নানা রকমের অভিজ্ঞতা আপনার, সেই অভিজ্ঞতার আলোকে একটু শুনতে চাই আমি। সূচনায় কিছু বক্তব্য শুনবো, পরে আমি আবার অন্যান্য প্রশ্নে যাব। দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই হচ্ছে আমাদের ইকোনমিক গোল বলেন আর পলিটিক্যাল গোল বলেন। যারা দেশের দায়িত্বে থাকবেন কিংবা যারা দেশের দায়িত্বে না থেকেও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দেশপ্রেমিক হিসাবে দেশের কর্মকাণ্ডকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, তারাই কিন্তু কন্ট্রিবিউট করছে। এবং সেখানে আমাদের দেশে 100% লোকের কন্ট্রিবিউট করার জায়গা, সুযোগ আছে, কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি। কিন্তু আলটিমেট এইমটাই হচ্ছে দেশের জনগণের মান উন্নয়ন, দ্যাট ইজ তাদের ইনকাম কিংবা তাদের লিভিং স্ট্যান্ডার্ডটাকে যদি আপগ্রেড করা যায় ইন এ পজিটিভ ওয়ে, দ্যাট ইজ সেখানে আপনার ডেমোক্রেসিও বলতে পারেন, সেটাকে সব কিছু মিলে যদি নিয়ে যাওয়া যায়, দ্যাটই সামগ্রিক সার্থকতা আমি মনে করি। তো সেখানে অনস্বীকার্য যে গত 10 বছর যে যারা দায়িত্বে ছিলেন দেশ পরিচালনার এবং বর্তমানেও আছেন, তারা ইকোনমিক ডেভেলপমেন্টে প্রচুর পজিটিভ রেজাল্ট এনেছেন। বাংলাদেশ ইজ এ রোল মডেল, এবং আমার বিশ্বাস যে তারা যখন আগামী 5 বছর এই দেশ পরিচালনায় থাকবেন, দে উইল বি এবল টু ব্রিং লট মোর দেন ইভেন বিফোর, বিকজ যারা যেসব জায়গাগুলো ঠিক মতো কাজ করা যায়নি তার থেকে শিক্ষা নিয়ে তারা যদি ওই দিকে দৃষ্টি দেন এবং সেই জায়গাগুলোকে যদি তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। এখন কথা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে দেশের উন্নয়নের মাপকাঠির একটা বড় ব্যাপার হচ্ছে আজকালকার বর্তমান বিশ্বে, সেটা হচ্ছে যে সমস্ত দেশের ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং, ভালো, এবং দেশের জনগণের মানব সম্পদ ইজ স্ট্রং, ওরাই কিন্তু আলটিমেটলি এগিয়ে আছে এবং থাকবে। সেই সব জায়গাতে কিন্তু আমাদের এখনো অনেক করণীয় আছে। আমাদের যদি এই দুটো সেক্টরকে আমরা যদি আমাদের দেশ পরিচালনায় যারা আছেন কিংবা আমরা যারা বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে কাজ করে যাচ্ছি, সেখানে যদি আমরা আমাদের অ্যাটেনশনটা একটু ফোকাস করি, যে কোনোভাবে হোক, আপনি দেখবেন যে যে সমস্ত দেশের ইনকাম কম কিংবা আপনার ওয়েজেস কিংবা তাদের ইনকাম এবং অন্যান্য ক্ষেত্রে যেখানে তাদের পরিমাণটাও তো সন্তোষজনক নয়, সেখানে ইনফ্রাস্ট্রাকচারটা দুর্বল। ইনফ্রাস্ট্রাকচার যেখানেই আপনার বেটার, সেখানেই আপনার তাদের জীবনযাত্রার মানটা অনেক উন্নয়ন হয়ে যায়। এবং আনফর্চুনেটলি আমাদের এই জায়গাতে বোধহয় অনেক কিছু করণীয় আছে। পরে আলাপের মধ্যে যদি স্পেসিফিক্যালি আমরা আলাপ করি, স্পেশালি আমাদের এক্সপোর্ট সেক্টর বলেন কিংবা আমাদের লোকাল যে সমস্ত ভোগ্যপণ্যর যে উৎপাদন বলেন, আরেকটু ডিটেল আলাপ আলোচনা করা যাবে এবং সেখানে আমি হয়তো আমার বক্তব্য রাখি। আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে ডক্টর সিনহার কাছে যাচ্ছি যে এই যে ইকোনমিক প্রসেস বা যে অর্থনৈতিক উন্নয়ন আমরা যেটা বলছি বা পলিটিক্যাল প্রসেস বাংলাদেশে গত 48 বছরে যেটি আপনি দেখলেন,
আপনার কি মনে হয় যে নেতৃত্ব, আপনারা যারা বিজনেস সেক্টরের নেতৃত্ব দিচ্ছেন বা ইকোনমিক প্রসেসের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট বা নেতৃত্ব দিচ্ছেন, পলিটিক্যাল প্রসেসে যারা আছেন, তারা কি ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ নিয়ে এগুচ্ছেন কিনা, অর্থাৎ মানুষকে সব কিছুর সঙ্গে সম্পৃক্ত করতে পারছেন কিনা বা সেই চেষ্টাটা আছে কিনা উন্নয়ন প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায়? বর্তমান সরকার, তারা আমরা গত 10 বছরে দেখেছি, আগে যখন দায়িত্বে ছিল তখনও দেখেছি, তারা কিন্তু বেসিক্যালি ব্যবসা বান্ধব। দে আর ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি, এবং তারা ব্যবসার যদি জেনুইনলি তারা বুঝতে পারেন তাহলে তারা সেখানে কন্ট্রিবিউট করা এবং সলিউশনটা দেওয়ার চেষ্টা করেন। এখানে হয়তো কিছু কিছু জায়গাতে আমাদেরও কিছু ভুল ভ্রান্তি আছে, যে আমরা হয়তো জিনিসগুলোকে কারেক্টলি প্রজেক্ট করতে পারি না। মানে আপনারা বলতে যারা আমরা যারা ব্যবসা আছি কিংবা আমরা যারা বাইরে আছি, যাদেরকে দিয়ে যাদের সিদ্ধান্তগুলো যারা দেবে, তাদেরকে যদি আমরা প্রায়োরিটিগুলো হাইলাইট করতে পারি, প্রবলেম অনেক আছে। প্রবলেম যদি অনেক না থাকতো তো আমরা তো ডেভেলপ কান্ট্রি হতাম। আমরা যেহেতু এখনো অনেক পিছনে আছি, আপনি বললেন যে আমাদের স্বাধীনতা কিংবা আমরা যে সময় এসেছি, তারপরে আমাদের অনেক জায়গাতে অগ্রগতি অনেক দেশের থেকে বেশ ভালো এবং বেশ রিমার্কেবল, কিন্তু আমাদের থেকেও তো আবার অনেকে বেশ ভালো করেছে। ভিয়েতনামের কথাই ধরেন, কিংবা আরো অনেক দেশ আছে, তাদের থেকে আমাদের, তাদের যে পেস অফ প্রগ্রেস, আমরা তার থেকে অনেক পিছনে। তো সেখানে আমাদের তো সবগুলো জিনিস একসাথে করা যাবে না, সেখানে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে এবং কারেক্টলি প্রবলেমটা তুলে কিভাবে তার সলিউশন করা যায় সেটাকেও কিছুটা হয়তো আমাদের দেখিয়ে দিতে হবে। এবং সেখানে হয়তো আমরা আরেকটু পজিটিভ রোল প্রফেশনালি আমাদের বোধহয় নিতে পারি বলে আমরা আমি মনে করি। জি, আসবো আবার আপনার কাছে। ডক্টর সিনহা আহমেদ সাঈদ, আমরা একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে মিস্টার আহমেদ সিনহা যেটি বলছেন, একাডেমিক আসপেক্ট থেকে দেখলে আসলে কি দাঁড়ায়, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে 48 বছরের পেছনে? দেখুন, 48 বছরে বাংলাদেশ নিঃসন্দেহে বসে তো নাই, আগাচ্ছে তো। আগানের গতিটা হবে, এটা কখনো স্লো হবে, কখনো র্যাপিড হবে। কিন্তু একটা জিনিস দেখার বিষয়, আমি অর্থনীতিভাবে যদি বলি, আজকে যারা উন্নত বিশ্ব, তারা কিন্তু একই সময়ে সব কিছু দিয়ে দেয় না। কিন্তু আমেরিকা যখন শুরু হলো আসতে 200 বছর আগে থেকে তাকান, আপনি ইউরোপের দিকে তাকান, উন্নয়নটা কিন্তু, বা রাশিয়ার দিকে তাকান, সে যার শাসন আমল থেকে আরও পিছনে আমরা চলে যাই। আমরা দেখব 1688 সালে ব্রিটেনে যখন প্রথম ডেমোক্রেটিক রিভলিউশন হলো, গণতন্ত্র রিভলিউশন হলো, রাজাকে যখন দিয়ে ক্ষমতা দিয়ে দিল, সংসদে রাজা আসে, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ডেভেলপমেন্ট আগে হয়ে গেছে। কিন্তু রাজা তার ইচ্ছা অনিচ্ছাকে ডেভেলপমেন্ট করে ফেলেছে। সেখানে কিন্তু শাসক চিন্তা করছে কনভিন করতে হবে, সেখানে জনগণের পার্টিসিপেশন থাক বা না থাক, বিভিন্ন 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 যুদ্ধ করতে রাস্তা ঠিক করতে হবে। কিন্তু সেটা অটোমান এম্পায়ার দেখেছি আমরা, সৌদি আরবে অতীত ইতিহাসও দেখেছি আমরা, ওই আপনার ধরেন মোগল সাম্রাজ্য দেখেছি। রাস্তাঘাট উন্নয়নের সাথে যুদ্ধের একটা সম্পর্ক আছে। কিন্তু যুদ্ধ কেন্দ্র কিন্তু ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষে চলে আসলেন, আসার পথও কিন্তু রাস্তা ঠিক করতে হয়েছে তাকে। অর্থাৎ উন্নয়নের যে স্ট্রাকচার, অবকাঠামো যেটা বলা হচ্ছে, এটা সবসময় শাসকের প্রয়োজনে কিন্তু হয়েছে। একটা সময় পর্যন্ত গণতান্ত্রিক চেতনা বিকশিত হলো, মানুষ ভাবতে শিখলো যে আমার অধিকারটা আমাকে প্রয়োগ করতে হবে। এখানে সংসদ হয়ে গেল, সংসদে কথা বলতে হলো, আইন তৈরি করার প্রশ্ন দাঁড়ায় গেল। এখান থেকে শুরু হয়ে গেল কমার্শিয়াল ল, ফিসক্যাল ল, বিভিন্ন ফরেন পলিসি বা বিভিন্ন সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পলিসি চলে আসলো। কিন্তু এই যে ধারাবাহিকতা, এই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের 48 বছরের যদি গতিটা আমরা দেখি, মাঝে যদি কিছু সামরিক শাসক কিছু বছর ছিল, সেটা লক্ষ্য করবেন। উন্নয়ন কিন্তু তখনও হয়েছে কিছু, কিন্তু যেই জিনিসটা ঘাটতি ছিল, মানে যেটা বড় চাহিদা ছিল আমাদের, যে একদিকে গণতন্ত্র, একদিকে অর্থনৈতিক উন্নয়ন, এটা কিন্তু আমরা ম্যাচ করতে পারিনি। কেন পারিনি? এই ব্যর্থতা যেমন সিভিল সোসাইটির আছে, রাজনীতিবিদদের সেটা আছে কিন্তু, এবং এটা ম্যাচ করা সম্ভব ছিল না। কিন্তু কারণ অর্থনৈতিক প্রশ্ন অনেক সময় দেখেন, হরতাল, অবরোধ, এই যে কাজগুলো আসে অর্থনীতিতে, এটা কিন্তু যে কোনোভাবে হোক আমাদের এই সমস্ত দেশে কিন্তু নেগেটিভ আসপেক্টটা বেশি চলে আসে, কিন্তু আমরা পজিটিভলি কম আগাচ্ছি। কিন্তু এখানে সেই চিন্তা করতে গেলে আমরা গণতান্ত্রিকভাবে সেইভাবে আগাইনি। কিন্তু অর্থাৎ ইনক্লুসিভ ডেমোক্রেসি যেটা বলতে, এটা বুঝাই, সেভাবে যেতে পারিনি। কিন্তু আমাদের এখানে সংসদও আছে, নির্বাচন আছে, সব আছে। কিন্তু বাংলাদেশ রোল মডেল ইভেন ইন দ্য ফিল্ড অফ ডেমোক্রেসি। কারণ আপনি যদি দেখেন কোন জায়গায় নির্বাচিত পরিষদ নাই, প্রত্যেকটা বডিতে নির্বাচন পরিষদ আছে। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে ডেফিসিটটা কোথায় ছিল? এই যে ডেমোক্রেটিক ডেফিসিটের কথা আমরা বলছি, সেটা ছিল, সেটা আসেনি কেন?
সেটা আসে নাই যখন যারা দেশ শাসন করছেন তারা যখন বিরোধী দল থেকে এক কথা বলেন, ক্ষমতা গেলে আরেক কথা বলেন। এইভাবে তো বিচার করে দেখা যায় যে গণতান্ত্রিক দলগুলো যারা গণতন্ত্র চর্চার জন্য বলেছে তারা কিন্তু দলের ভিতরে গণতন্ত্র চর্চা করছে না। আওয়ামী লীগ করে নাই, বিএনপি করে নাই, জাতীয় পার্টি করে নাই, ইভেন যে জামাত ইসলামের কথা বলা হয় তারাও কিন্তু সেই আলোকে ততটা করে নাই কিন্তু, কারণ সেখানে নেতৃত্ব চাপাই দেওয়া হয়েছিল একটা সময়। তো এই যে প্রক্রিয়াটা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে, আইনটা তৈরি হবে ওই চিন্তার থেকে এটা প্রয়োজন। যেমন ধরেন ভূমি সংস্কার, 48 বছরে ভূমি সংস্কার কোথায় হলো? সেই এখনো বলা হচ্ছে সংস্কার হবে, ডিজিটালাইজেশন করতে বলা হচ্ছে, হয় নাই কিন্তু। এভাবে যদি প্রত্যেকটা সেক্টরের মাঝে আমরা দেখবো যে হয় নাই। যেমন ধরেন আপনার ফিসক্যাল ল সেভাবে আসে নাই। এখন আমাদের ট্যাক্স সিস্টেমটা কি, এখন বলা কিছুটা বলা হচ্ছে বোধহয় প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ থেকে আমরা প্রোগ্রেসিভ চলে আসছি কিন্তু। অর্থাৎ আমরা এখন বড় লোক একটা স্ল্যাব করে দিয়েছি কিন্তু, যারা বড় তাদের ট্যাক্সটা বেশি, কর্পোরেট ট্যাক্স বেশি, ইন্স্যুরেন্স ট্যাক্স বেশি, গরিবেরটা কম। এই সিস্টেমটা কিন্তু আমরা অতীতে থেকে ডাইভার্ট করছি। কেন করছি? এটা সময়ের চাহিদা ছিল আমাদের। কিন্তু যেখানে আমরা পারি নাই, যে ইকোনমিক্সের কথা যদি বলেন, আমরা বললাম ক্লাসিক্যাল, দ্য নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স, এরপর আমরা বললাম লিবারালিজম, আমরা এখন বলতেছি লিবারেটেরিয়ানিজম, অর্থাৎ লেজিসফেয়ারের এক্সট্রিম পর্যায়ে রাষ্ট্রের দায়িত্বটা কম হবে, এই মতবাদ চলে আসছে কিন্তু এখানে। তারপরেও দেখেন আমরা বলি রিগন ইকোনমিক্স, প্রেসিডেন্ট রিগন যখন ক্ষমতা আসলেন উনি যেটা চালু করলেন সেটাকে বলা হয় আপনার সাপ্লাই সাইড ইকোনমি। ডিমান্ড সাইড ইকোনমি অর্থাৎ কেইন্সের ইকোনমি, এটা ডিমান্ড সাইড ছিল কিন্তু সাপ্লাই সাইড ইকোনমি আমেরিকারে কিন্তু সেই পর নিতে পারেনি। বৈষম্য কিন্তু বেড়ে গেছে, কিন্তু ডিমান্ড সাইড ইকোনমিক্সে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। কিন্তু বাংলাদেশে অদ্ভুত ঘটনাকে দেখেন, এখানে সবগুলো সিস্টেমের একটা সমন্বয় সাধন হচ্ছে। আমরা বলছি ফ্রি ইকোনমি। এখন ফ্রি ইকোনমি বলতে আমার চাচা আনিসুর রহমান সিনহা যেটা বলবেন, ব্যাখ্যা তার কাছে আছে, বাস্তব ব্যাখ্যা। অ্যান্ড ফ্রি ইকোনমি কি আসলে ফ্রি? রাষ্ট্র যখন থাকবে ফ্রি বলতে শব্দটা সীমিত হয়ে যাবে, কিন্তু সভরেনিটি লাইজ ইন দ্য গভর্নমেন্ট, পিপুল থাকে। কিন্তু রাষ্ট্রের বিলুপ্ত হবে না, কোনো সুযোগ নেই। ফ্রি ইকোনমি আসলে এটা হবে বলতে পারেন লিমিটেড, এটাও লিমিটেড, কিন্তু সভরেনিটি প্রশ্ন লিমিটেড। আমাদের এখানে ধরেন এখন যদি প্রশ্ন তোলেন, বাংলাদেশে এন্টি ডাম্পিং ল আছে, এন্টি ট্রাস্ট ল আছে, কম্পিটিশন ল আছে, কিন্তু কোনোটাই কিন্তু সেভাবে প্রযোজ্য হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাটা কেন? আমি বলবো লিডারশিপ প্রবলেম আছে। যখন যারা মন্ত্রী থাকেন, যে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তারা যদি সে কাজটা না বোঝেন তাহলে সমস্যা দেখা দেয়। যেমন ধরেন 48 বছর পরে এসে কেন আমাদেরকে বলতে হচ্ছে, কেন আজকে দুইটা মন্ত্রী বলতেছে দায়িত্ব তার, দায়িত্ব আমার। শিল্পমন্ত্রী বড়ুয়া বললেন এক কথা, আমির হোসেন বলতেছেন এক কথা। আমি যদি ধরে নেই বিগত 10 বছরের কারা ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ছিল, তাহলে ব্যর্থতা আওয়ামী লীগের, আলটিমেটলি তাদের দুজনের, আলটিমেটলি প্রধানমন্ত্রী। তাহলে যে সমস্যাগুলো, সামান্য সমস্যা, লোক মারা যাচ্ছে, 9 বছর আগেও লোক মারা গেছে এখানে, এখনও লোক মারা যাচ্ছে, এখানেই বোঝা যায় যে অনেকগুলো সুযোগ ছিল কিন্তু আমরা কিন্তু প্রয়োগ করিনি। যখন বলা হচ্ছে, দিলীপ বড়ুয়া যখন বললেন যে আমি চেষ্টা করেছিলাম, তাদের সহযোগিতা পাইনি, করতে পারিনি, এর অর্থ হচ্ছেই, আমি আবার লাস্টের গ্রামার পলিটিক্স চলে যাই, উনি বলেছেন সভরেন্টিকে ভাগ করেছেন, প্লুরাল সভরেন্টি, সিঙ্গুলার সভরেন্টি, অর্থাৎ একক সার্বভৌমত্ব, আবার সার্বভৌমত্ব রাষ্ট্রের ভিতরে অনেকগুলো শক্তির ভিতরে ব্যাপৃত থাকে। বড়ুয়ার কথা মনে হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে ওই শক্তিগুলি এত বড় শক্তিশালী, তারা মূল শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে, এবং এই স্বীকৃতি খুবই খারাপ কথা। কিন্তু আমির হোসেন আমু যদি যাই বলুন, তারও ব্যর্থতা কিন্তু এখানে আসছে। যেমন ধরেন আমরা ট্যানারি না দেখছি, আজকে ট্যানারি শিল্প চলে গেছে সাভারের দিকে, লাভ হয়েছে কি? সেখানে বর্জ্য নিষ্কাশনের জন্য পর্যাপ্ত জায়গা নাই, কিন্তু আবার পানি দূষিত হচ্ছে নদী। আজকে নদী দূষণের কথা আসেন, 48 বছর পরে এই নদী নিয়ে কত মন্ত্রী, এই আইডব্লিউটির মন্ত্রী যারা ছিলেন, চেষ্টা করেন না, আমার শাহজাহান সাহেব তার আগে করেছেন, এখন আবার নতুনভাবে করা হচ্ছে। মনে হচ্ছে দেশটা বিপ্লব হয়ে যাবে, নদী নিয়ে খেলা হচ্ছে, ইরিগেশন নিয়ে খেলা হচ্ছে, মন্ত্রীরা ঘুম নাই, বিপ্লব সব জায়গায় হচ্ছে। কিন্তু কি হবে? অতীতের সাথে দেখা যাচ্ছে এরও একটা সময় স্থগিত হয়ে যাবে। আজকে দেখলাম উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, আবার বন্ধ হয়ে এই দেখলাম বন্ধ হয়ে গেছে, আবার এখন চিরঙের দিকে এদিকে বন্ধ হচ্ছে। তাইলে আমাদেরকে বুঝতে হবে 48 বছর ধরে আমরা যেই জন্য স্বাধীনতাটা হলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, গণতন্ত্র, এই তো মূল কথা, সেই মূল স্পিরিটটা কোথায় গেল? যেই ক্ষমতায় যাচ্ছেন তিনি প্রথম চিন্তা করতেছেন করতে পারি, পরে করতে পারেন না। এর অর্থ হলো প্রত্যেকটা দলের উচিত মানুষের চিন্তা চেতনার ভিত্তিতে দল গঠন করেন আগে,
তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে যাদেরকে মানুষ শ্রদ্ধা করে এবং যাদের ক্রেডিবিলিটি থাকে। আজকে যখন কোনো মন্ত্রী বলেন মানুষ হাসে, এমপি বললে হাসে। এই যে নৈতিক অবস্থানে দুর্বলতা ঘটেছে কেন হচ্ছে? 48 বছর প্রাপ্তি এটাই? নো। তাহলে 48 বছর যদি বলেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আসছে, এসডিএস এর কথা আসছে, কেন আসলো? আমরা জাতিসংঘের মিলিনিয়াম গোলে আমরা বেশ ভালো করেছি, কিন্তু এখন আমরা এসডিএস এ চলে আসছি। কিন্তু এখন দেখেন তো, যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয় তাহলে সমস্যাটা কি দাঁড়ালো? বুড়িগঙ্গার দিকে তাকান, ঢাকার নদী নালাগুলোর কি অবস্থা? যদি সাস্টেন করতে চান তো পরিবেশ দপ্তরের অবস্থা কি? আমাদের একটা পরিবেশ অধিদপ্তর আছে, আল্লাহর রহমতে তাদের যা কীর্তিকলাপ, সাস্টেন তো হবেই না, বরঞ্চ ধ্বংস কেমনে করছে দেশেরই করা হচ্ছে। ধরুন আজকে বিস্ফোরক অধিদপ্তর, তারা যে কথাটা এখন বলতেছে, কেন এটা বলতেছেন? ইভেন আসেন 48 বছর নিরাপত্তার কথা আসেন, আমরা একটা এয়ারপোর্ট তৈরি করলাম এবং আমাদের অনেক দিন পরে ব্রিটিশ বা ইউরোপিয়ানরা বললো তোমাদের এয়ারপোর্ট আবার স্বীকৃতি দিল আমাদের নিরাপত্তা নিয়ে। সাম্প্রতিককালে যেটা ঘটে গেল, মন্ত্রী বলে এক কথা, সিভিল এভিয়েশন এক কথা, সচিব এক কথা, এত দার্শনিক এত পণ্ডিত, দেশ চলবে কেমনি? আমি যেটা মনে করি, আবারও যেটা মনে করতেছি, যে আমাদের এখন প্রয়োজন, সবার আগে যেটা প্রয়োজন, প্রত্যেকটা রাজনীতিবিদকে অর্থনীতি বুঝতে হবে, ব্যবসা বুঝতে হবে, ট্রেড বুঝতে হবে, শিল্পায়ন বুঝতে হবে, মিনিংফুলি বুঝতে হবে, এগ্রিকালচার ডেভেলপমেন্ট, যেটা আনিসুর রহমান সিনহা যেটা করেছেন। কিন্তু আপনি যেদিকে যেগুলো বুঝতে বলছেন, মানে এক অর্থে একাডেমিক অর্থে ঠিক আছে, কিন্তু আবার অনেক সময় এই অভিযোগ আসে যে রাজনীতিবিদরা এগুলো এত বেশি বোঝা শুরু করেছেন, যেটা আসলে আবার শেষ পর্যন্ত ওনারা যারা রিয়েল ব্যবসা বাণিজ্য করেন, শিল্প করেন, তাদের জন্য ক্ষতিকর। অর্থাৎ আমরা বলি ব্যবসায়ীরা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, আবার এখন দেখছি রাজনীতিবিদরাই ব্যবসা করতে অনেক বেশি উৎসাহী হচ্ছে। সব মিলিয়ে ওই রাষ্ট্রের উন্নয়নের চাইতে ব্যক্তিগত উন্নয়ন, গোষ্ঠীর উন্নয়নটাই প্রধান হয়ে দাঁড়ায়। আমি আসি আপনার কাছে, তার আগে মিস্টার আনিসুর রহমান সিনহা, আপনি যেমনটা বলছিলেন যে সরকার ব্যবসা বান্ধব, এবং আমার এখানে তো বটেই, অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা যখন কথা বলে আমরা দেখছি সব ব্যবসায়ীরাই হ্যাপি। ব্যবসায়ীরা বিগত নির্বাচনে দল বেঁধে সরকারকে সমর্থনও দিয়েছে, তাতে কোনো সমস্যা নেই এবং সেটি নিঃসন্দেহে ভালো। কিন্তু দেশ তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য নয়, বা ব্যবসা ভালো আপনি করবেন, এখন আপনার সেই ব্যবসা ভালোর সঙ্গে সুফল, আমি যেটা অন্তর্ভুক্তির কথা আগেই বলছিলাম, মানুষ কতটা পাচ্ছে এটি প্রধান বিবেচ্য বিষয়। আমরা এখন জানি যে অনেকে বলে থাকেন যে পৃথিবীতে সবচাইতে টাকা বানানো সহজ হচ্ছে বাংলাদেশে নাকি টাকা ওড়ে। যদিও বা আমি জানি যে আপনি অনেক শিল্প করেছেন, কিন্তু বাংলাদেশে এখন ব্যবসা করতে অনেকেই ব্যবসা করতে চায়, ট্রেডিংটার দিকে নজরটা অনেক বেশি, শিল্প সেই অর্থে করতে চায় না। অনেকে বলেন যে দেশের বিনিয়োগ পরিস্থিতি খুব একটা ভালো নয়। আবার আমরা জানি যে আন্তর্জাতিক একটি সংস্থা রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে দ্রুত ধনী হওয়া 250 কোটি টাকার উপরে যারা আছে, এই ধনীর তালিকায় মানে এত দ্রুত গতিতে শীর্ষে আছে বাংলাদেশের ধনীরা খুব দ্রুত ধনী হচ্ছে। তো বাংলাদেশ তো শুধুমাত্র ধনীদের জন্য হয়নি, বা শুধুমাত্র গরিবের জন্য নয়, সবার জন্য, সাম্যের জন্য হয়েছে। আমার যেটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রকৃত ব্যবসা করবার পরিবেশ, প্রকৃত শিল্প করবার পরিবেশ, বিনিয়োগ করবার পরিস্থিতিটা আছে কিনা? যে বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে বা প্রবৃদ্ধি বাড়বে, সব মিলিয়ে পরিস্থিতিটা আসলে আপনি কি দেখেন? আপনি ঠিকই আমি বলেছেন, আগেই স্বীকার করে নিয়েছি যে দেশে নিঃসন্দেহে ভালো উদ্যোক্তা আছে, নিঃসন্দেহে ভালো শিল্প উদ্যোক্তা আছে, ব্যবসায়ীদের জন্য নয় আর ধনীদের জন্য নয়, দেশটা সবার জন্য। এবং আবার কেউ যদি মনে করেন না দেশ থেকে ধনীদের তাড়াতে হবে, সেটাও আমি আবার সেটাই বলছি যে এখানে কেউ যদি রিচ হয় সেটা অন্যায় কিছু না, বাট ইট হ্যাজ টু বি ডান প্রফেশনালি, জেনুইন ওয়ে, আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আছে। এবং সেখানেই আমি বলতে চাই যে প্রথম দেশে যদি সুশাসন এস্টাবলিশ করা যায়, সেটাই হবে আপনার সেই সুশাসন, যেখানে প্রত্যেকটা কাজকে সমভাবে মূল্যায়ন করা হবে এবং কিভাবে করলে কিভাবে কাজটা করতে হবে তার একটা রূপরেখা থাকবে পরিষ্কার। দ্যাট মিনস যেটাকে আমরা বলি আইনগুলো ক্লিয়ার থাকবে, আপনার কাজগুলো সুআইন হতে হবে, মানে সুশাসন, অবশ্যই সেটাই বললাম, সুপ্রয়োগ বা সুশাসন। আমার মনে হচ্ছে যে সবকিছুর পিছনে এই সুশাসনের একটা খুব বড়, অনেকে বলে আইনের শাসন থাকতে হবে, তো আইন তো একটা করে দিলে সেই আইনের শাসন হলেই হবে, এটা হলে হবে সুশাসন হতে হবে, যেখানে সবার অপরচুনিটি ইকুয়াল হবে, এবং সেখানে যদি কোনো রকমের তারও একটা রোড ম্যাপ থাকবে, সরকারও কিন্তু বলে দেবে
যে এইভাবে করলে তুমি তুমি এটা পাবে, এইভাবে করলে তুমি এটা পাবে না। এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তবে যে কোনো লোকের জন্য তার একটা প্ল্যান করা ইজি, এবং হি উইল নো দ্যাট ইফ মাই রেজাল্ট ইজ দিস, আই এম গোয়িং টু গেট দিস, আদারওয়াইজ আই উইল বি ইন প্রবলেম। সো এইগুলো খুব, এবং এগুলোকে খুব রিলিজিয়াসলি ফলো করা দরকার। তবে ব্যবসা করে খুব সহজে ধনী হওয়া যায়, সেইটার যে সংজ্ঞাটা আপনি বলছেন সেটার সাথে সুশাসন এবং এথিক্যালি কতখানি করা যাবে সেটা নিয়ে কিন্তু আমার ডাউট আছে। কারণ এখানে গার্মেন্ট আমাদের দেশের এখন যে ইকোনমিক বেসিসটা কি, মেইন হচ্ছে ভেরি, আমি অত্যন্ত মানে কি বলা যায়, আমাদের কৃষক এবং দেশে যারা কৃষিকার্যে আছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের কন্ট্রিবিউশন, তাদের যে পারফরমেন্স, এটা অতুলনীয়, খুবই সুন্দর, এবং এটা একটা আমাদের দেশের এখন বর্তমান ইকোনমিতে একটা মেজর রোল প্লে করছে। বাট আবার বলবো যে এর সাথে কিন্তু আরো ভালো করার কিন্তু সুযোগ আছে। কৃষি, রেমিটেন্স অ্যান্ড এক্সপোর্ট, এই তিনটাই তো মেজর। এই তিনটার বাইরে যেগুলো আছে তার অত দৃষ্টিগোচর হচ্ছে না। গত এই বর্তমান সরকার দেশের ইলেকট্রিসিটি এবং পাওয়ারের উপরে তারা সঠিকভাবে ফোকাস করে এই সেক্টরে প্রচুর ইনভেস্ট হয়েছে। এছাড়া যদি আপনি অন্যান্য দিকে বলেন, আপনার নিজেরও আছে এছাড়া যদি আপনি বলেন যে ব্যবসা করার সুযোগ, ফর এক্সাম্পল আপনি যদি রিসেন্টলি দেখেন স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সগুলো দেখেন কতখানি পড়ে গেছে। আপনার বিভিন্ন জায়গাতে আপনার জায়গা জমি ট্রানজেকশন সেগুলো কিন্তু খুব ডাউনওয়ার্ড। তো দ্যাট ইজ অলসো এন ইন্ডেক্স। মানে এগুলো যদি খুব ভালো হতো তো এগুলোর আপনার ইন্ডেক্সটাও হাই থাকতো। তার মানে দাঁড়াচ্ছে যে কোনো জায়গা খুব হাই, কোনো জায়গা খুব লো। কোনো জায়গায় বর্তমানে কোন জায়গাটা হাই আপনি আমাকে বলেন, আমি দেখব। আমি জানি না, আমি অনেকে তো রাইট, অনেকে বলেন, যেমন আপনি তো ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত, কোনো ব্যাংকার বা কোনো ব্যাংকের মালিক বলেন যে ব্যাংকের টাকা উপচে পড়ছে, আবার কেউ বলেন যে অচিরেই মহাসংকটের মধ্যে পড়বে। আমি বলছি যে এখন বোধহয় সবাই বলবে একটু তারল্য সংকট আছে, সব ব্যাংকে সবাই একটু ক্রাইসিসের মধ্যে আছে। অ্যাকচুয়ালি আমি আবারও যেটা বলছিলাম যে যেহেতু আমাদের মেজর ফান্ডামেন্টাল ইকোনমিটা হচ্ছে তিনটি সেক্টর, আপনি বলেছেন কৃষি, রেমিটেন্স এবং এক্সপোর্ট। তো এক্সপোর্ট আমাদের মাঝখানে একটু ধাক্কা খেয়েছিল, সেটা আবার একটু বেটারের দিকে যাচ্ছে। কিন্তু পুরো পৃথিবীর এক্সপোর্টটা যদি হয় আমাদের পৃথিবীর দিকে তাকাতে হবে। কারণ আমি তো ঘরে বসে আমি চাইলেই তো এক্সপোর্ট হবে না, আমার জন্য ক্রেতা দরকার, তাদের লাইফস্টাইল, তাদের ব্যবসা করার যে স্টাইল, তার সাথে আমাকে খাপ খেয়ে তার কাছে আমাকে যেতে হবে। এই গত কয়েক বছরে আমাদের এই জীবনের যে লাইফস্টাইলটা বেশ কিছুটা কিন্তু একটা ইসের মধ্যে আছে, একটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে বলা যাচ্ছে না। কারণ আমাদের এই যে এই টেলিফোন, এই যে মোবাইল ফোন, কিংবা আমাদের যে এইটা কিন্তু আমাদের এখন আমাদের যারা ক্রেতা, গার্মেন্টসের কথাই তো বললেন, সেখানে স্টোরের না যে আপনার অনলাইনে ব্যবসা বেড়ে যাচ্ছে। বড় বড় ওয়ালমার্ট, সিয়ার্স, আপনার টেস্কো, এই ধরনের কোম্পানি যারা ছিল তাদের কম্পিটিশন দাঁড়ায় গেছে অ্যামাজন, আলিবাবা। কিভাবে সামনে এগোবে এই একটা কনফিউশনের মধ্যে আছে। তারপরে ওয়ার্ল্ড পলিটিক্সটাও কিন্তু আমাদের এক্সপোর্ট এবং ব্যবসার সাথে বেশ কিছু। তো আমরা কিন্তু আমি গত 3 বছর আগের থেকে বলছিলাম যে আমাদের কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ফ্যাশন বলেন, ক্রেতাদের তাদের স্টাইল বলেন, এগুলো কিন্তু বেশ কিছু চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জের মধ্যে আমাদেরকে খুব সতর্কভাবে আমাদেরকে দেখতে হবে, এবং সেই সাথে তাদের চেঞ্জের সাথে আমাদের মিলিয়ে আগাতে হবে। তো ইট ইজ নট এ ভেরি ইজি টাইম, যদি কেউ মনে করে যে ব্যবসা বাংলাদেশে, আমি ওইটাই আপনার কাছে বলতেছিলাম, আমাকে আপনি বলুন যে কোন জায়গাতে। হ্যাঁ, মানে রাইট ওয়েতে না করে যদি ধরেন
একটা Out of the সময় way. ছিল, রাইট, আপনার প্রায় 5-7 বছর আগে 2 বছরেই জমি ডবল হয়ে যেত দাম। সেই সময় হয়তো কেউ জমি জমা কিনলে ডবল হয়ে গেছে, 1 কোটির জায়গায় হয়তো হি বিকাম এ ওনার অফ 10 crores ছিল। কিন্তু এখন কিন্তু এই অবস্থাটা নাই। এখন আপনার ব্যাংকে তারল্য সংকট চলছে, এক্সপোর্ট আমাদের যেটা আছে সেখানে আমাদের ক্রেতাদের সাংঘাতিক রকম কম্পিটিশনের মধ্যে আমরা যাচ্ছি। আপনার বাইরের ইকোনমিক কন্ডিশন, ইউরোপ ইজ গোয়িং ভেরি ডাউন, ওদের অবস্থা মন্দা। আমেরিকার অবস্থাও খুব ভালো ছিল না, বাট ইটস লিটল বেটার, ডুইং নট দ্যাট ব্যাড। আপনার ট্রেড ওয়ার যেটা চায়না এবং আমেরিকার মধ্যে হচ্ছে, সেখানেও চায়না বেশ সতর্কতার সাথে তাদের পলিসিগুলো করছে। তো এই অবস্থার মধ্যে উই নিড টু বি লিটল কুল, উই নিড টু বি লিটল বিট অফ ভেরি ভেরি প্রফেশনালি আমাদেরকে দেখতে হবে। আর এই সাথে যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, বাংলাদেশে খুব তাড়াতাড়ি ধনী হওয়া যায় কিংবা গার্মেন্টস সেক্টর অনেক সুবিধা নিয়ে গেল, এই ব্যাপারে কিন্তু একটু কিছুটা আমার মনে হয় আমাদের মিডিয়া বলেন কিংবা দেশবাসীর মধ্যে কিছুটা ডাউট আছে আর কি। গার্মেন্টের সত্যি কথা বলতে আমাদের যে গ্রোথটা হয়েছে, এটার জন্য আমাদের ওয়ার্কারদের একটা মেজর কন্ট্রিবিউশন আছে। কারণ আমাদের ওয়ার্কারদের দে আর রিয়েলি হার্ড ওয়ার্কিং, এবং সেখানে একটা সময় ছিল যাদের যে মজুরি ছিল, ইট ওয়াজ কোয়াইট কম্পিটিটিভ, এবং সেই কম্পিটিটিভ প্রাইসে গার্মেন্টসটা করে আমাদের ব্যবসাগুলো আমাদের বাংলাদেশে আনা যেত। কিন্তু বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে কাস্টমারদেরই এখন বেশ অসুবিধা হচ্ছে, বিকজ দ্য প্রাইস ইন্টারন্যাশনালি যেখানে অনেক কমে গেছে। একটা ছোট্ট উদাহরণই দিতে পারি, বলা হতো যে আজ থেকে 15 বছর আগে আপনি যদি একটা জিন্সের ট্রাউজার কিনতে যান, তবে লন্ডনের হাই স্ট্রিটে আপনি যদি 2টো লাঞ্চ আপনি স্কিপ করেন রেস্টুরেন্টের, দেন ইউ ক্যান বাই 1 জিন্স প্যান্ট। তার মানে 15 থেকে 18 পাউন্ড একটা স্টেক এবং লাঞ্চ খাচ্ছেন। 2টো লাঞ্চ মানে আপনি 15-30-35 ডলার দিয়ে আপনি 2টো লাঞ্চ স্কিপ করলেন, একটা জিন্সের ট্রাউজার করলেন। এখন আপনি যদি একটা লাঞ্চ স্কিপ করেন $15 কিংবা $18 দিয়ে, আপনি 2 পেয়ার জিন্স কিনতে পারবেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখন প্রাইসটা অনলি ইভেন স্টোরে, বিভিন্ন বিদেশের স্টোরেও ইজ ভেরি কম্পিটিটিভ। এখন আর $100 $200 শার্ট খুব কম পাবেন, খুবই ভেরি হাইলি যারা ম্যানেজারিয়াল টপ লেভেল এক্সিকিউটিভ আছে তাদের প্রয়োজনে। এখন হচ্ছে যে ব্র্যান্ড এবং এই হাই ফ্যাশন, ওইটাতে তারা হাই ফ্যাশন আছে, বাট হাই ফ্যাশনটা কম্পিটিটিভ প্রাইস হতে হবে। তো সেই কম্পিটিটিভ প্রাইসের তারা যখন ওরকম টাফ কম্পিটিশনের মধ্যে আছে, তো দে উড লাইক টু অলসো সোর্স অ্যাট এ ভেরি কম্পিটিটিভ প্রাইস, এবং তার মধ্যে আমরা এখন বর্তমানে আছি। এবং দেশে যেটা বলছে যে গার্মেন্টস সেক্টরকে অনেক সাহায্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, মানে সবচেয়ে স্মার্ট সফল ট্রেড বডি যারা নাকি সরকারের সুযোগ সুবিধা নিয়েছে। আমার জানা মতে গত কয়েক বছর আগে সরকার নন ট্রেডিশনাল, দ্যাট মিনস আমেরিকা, ইউরোপ, কানাডা, এর মধ্যে ছিল আমাদের মেজর মার্কেট। এর বাইরে যদি আপনি এক্সপোর্ট করেন তবে আপনি একটা ইনসেন্টিভ পাবেন। সেটা আবার প্রথম বছর 5, তারপরের বছর 4, তারপরের বছর 3, 2, 1 করে একটা সুযোগ দিয়েছে। এছাড়া আর কোনো সুযোগ আমার জানা মতে এখনো বলে যে ওই কাপড়ের উপরে আপনার 5% দেওয়া হয়। এটা কিন্তু কাপড় যারা যে লোকাল ফ্যাব্রিক যে করবে, সে যদি ওই কাপড়টা এক্সপোর্ট করে এবং তার কাপড়টা নিয়ে যে কোনো গার্মেন্টস শিল্প এক্সপোর্ট করে, দেন দ্য ফ্যাব্রিক সাপ্লায়ার উইল গেট দ্যাট বেনিফিট। তাও সে যদি বন্ডেড ফ্যাসিলিটিস না নিয়ে থাকে। বন্ডেড ফ্যাসিলিটিস বলতে যে কাঁচা মালটা যদি বিদেশ থেকে আনা হয়, তার উপরে কোনো সে ডিউটি বেনিফিট যদি না নেয়। পৃথিবীতে প্রায় সব দেশে আপনার যারা নাকি এক্সপোর্ট করে যে র মেটেরিয়ালটা আনা হয়, সেটা কিন্তু সব জায়গায় ফ্রি। আমি একটা দেশ আপনি বলতে পারবেন না। দেয়ার ইজ কান্ট্রিজ যারা নাকি $100 বিলিয়ন এক্সপোর্ট করছে, বা $90 বিলিয়ন তারা ইম্পোর্ট করছে। ওই 10 বিলিয়নের ভ্যালু এডিশন, ওই কিছু একটা অ্যাড করে তার সাথে আপনার এক্সপোর্ট করলে ওই 10 বিলিয়ন তাদের লাভ।
কিন্তু ওই 90 বিলিয়ন উপরে তাদের ট্যাক্স দিলে তারা কিন্তু আর কম্পিটিটিভ হবে না ওয়ার্ল্ড মার্কেটে। আমরাও তাই, আমাদের যে গার্মেন্ট আছে, আমাদের সব ব্যাপারে আমাদের বন্ডেড ফ্যাসিলিটি আছে, কিন্তু টেক্সটাইলে যারা কাপড় করবেন তারা যদি বন্ডেড ফ্যাসিলিটিস না নিয়ে কোনো গার্মেন্টকে বিক্রি করে এবং সেই গার্মেন্টটা যদি এক্সপোর্ট হয় তখন তারা 5% একটা বেনিফিট পায়। এটা কোনো গার্মেন্ট শিল্প পাচ্ছে না। তো আমি একটু ক্লিয়ার করার সুযোগ পেলাম জি। এই জন্য। এছাড়া একটু আগে যেটা বললাম যে নতুন মার্কেট হিসাবে যে বেনিফিটটা সরকার দিয়েছেন, এটা ছাড়া কিন্তু প্র্যাকটিক্যালি আর কোনো বেনিফিট, যে সমস্ত বেনিফিটগুলো বলছেন এটা ইন্টারন্যাশনাল সবার জন্য প্রযোজ্য। ডক্টর সিনহা। আমি দুইটা জিনিস জোর দেবো এখানে। একটা হচ্ছে, প্রথম কথা হলো আইনের উপস্থিতি, আইনের শাসন, গুড গভর্নেন্স। দ্বিতীয়টা হচ্ছে অর্থনীতিতে একাধিক ব্যবস্থাপনা। দেখেন 1933-তে প্রাইম রুজভেল্ট আমেরিকা ক্ষমতা আসলেন, আসার পরে উনি প্রথম যে কাজটা করলেন যে একই ব্যক্তি ইন্স্যুরেন্স, ব্যাংক, লিজিং কোম্পানি বিভিন্ন জায়গায় মালিক হতে পারবে না, এবং এটাকে বলে আমেরিকান ব্যাংকিং অ্যাক্ট 1933 অ্যাক্ট, এবং এটাকে বলা হতো আবার গ্লাস স্ট্যাগল ব্যাংকিং অ্যাক্টও বলা হতো। এটা কিন্তু চলো দীর্ঘদিন, কিন্তু 1999 সালে ক্লিন্টন যখন ক্ষমতায়, সিটি ব্যাংক গ্রুপ তারা কিন্তু এই ডিভিয়েশন করলো এখানে, এবং সেটাকে রিজার্ভ ব্যাংক, আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক যেটা, তাকে সমর্থন করলো সেটাকে। তাতে কি হলো, ওই বছর টাইম করা হলো ফাইন্যান্সিয়াল মডার্নাইজেশন অ্যাক্ট, যেটাকে আমরা দ্বিতীয়বার বলতে পারি যে ব্লিলি লিচ অ্যাক্ট। এই অ্যাক্টে বলা হলো যে না হতে পারবে। তাহলে আমেরিকাতে 1993 থেকে 1999 এই যে এক্সপেরিমেন্টটা করলো তারা, আবার তারা সরে গেল। দেখেন, মানে পুঁজিবাদী ব্যবস্থা যে কর্পোরেট ক্যাপিটালিজম ডেভেলপ করতেছে এখানে, তার বড় প্রমাণ হচ্ছে এটাই। আর এটা হলে যেটা হবে, যেটা বাংলাদেশে হচ্ছে কিন্তু, এবং বাংলাদেশে হচ্ছে হওয়ার মধ্যে নীতিমালা প্রয়োজন আছে। কিন্তু আমরা দেখতেছি দ্রুতভাবে, মানে বিনা প্রয়োজনে, বিনা কারণে, বিনা যুক্তিতে ব্যাংক দেওয়া হচ্ছে, টেলিভিশন দেওয়া হচ্ছে, ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আমরা ভ্যাসেল 3 আছি এখন। তো ভ্যাসেল 3 থাকলে এটা হবে না। কথা ছিল ব্যাংকের মার্জার হবে, মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট। দিস ইজ নট দ্য মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমির সংজ্ঞাটা বাংলাদেশ অত্যন্ত নেগেটিভ, অত্যন্ত নেগেটিভ। এবং চাচার সঙ্গে কথা হচ্ছিল কালকে তার অফিসে বসে জিএসপি সম্পর্কে। জিএসপি সম্পর্কে কিন্তু জিএসপি কিন্তু কিছুই না যেটা আমাদের আসে, এটা না আসলে কিছু আসে যায় না আমাদের। যেটা আমাদের হংকং রেজুলেশন আসলো কথাটা, যে 97% দেওয়া হবে, 3% রেখে দেওয়া হয়েছিল, নেগেটিভ করা হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে জিএসপি ওই সেক্টরে দিবে না, এবং এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, কিন্তু এটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসছে। কিন্তু এখানে আসলে ক্ষতিগ্রস্ত খুব বেশি হচ্ছে না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের পলিসি মেকাররা, বিশেষ করে যারা রাজনীতিবিদ, তারা কিন্তু ক্লিয়ার করতে পারেননি। দ্বিতীয়টা আসেন, আমি বলেছিলাম আইনের উপস্থিতি। বাংলাদেশ রোল মডেল আইনের ক্ষেত্রে, উপস্থিতির ক্ষেত্রে। কোন আইন নাই? কোন আইনটা এখানে নাই? আসেন এবার আইনের উপস্থিতি, আইনের প্রয়োগে আসেন। রুল অফ ল, আইনের উপস্থিতি আছে, রুল অফ ল নেই। গুড গভর্নেন্স তারও নেই। তা গুড গভর্নেন্স অর্থটা কী বোঝাবেন? যেমন ধরেন যে কথাগুলো আসলে এখানে কৃষি নিয়ে, কৃষি মন্ত্রী যিনি হবেন, কৃষি সচিব যে হবেন, বিএডিসি চেয়ারম্যান কে হবেন, কথা ওই সার ব্যবস্থাপনা কে করবেন, প্রত্যেকটা সেক্টরে, যে কোনো সেক্টরে বিসিএস ক্যাডারেজ অফিসাররা আছে বা টেকনিক্যাল অফিসার আছে, আমরা যদি প্রত্যেকটা সেক্টরে সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ লোকদের বসাতে পারি, এবং তার সততা, দক্ষতা, যোগ্যতা সহ, এখানে কিন্তু কোনোভাবেই আমাদের নেপোটিজম, ফেভারিটিজম, ফিলিস্টিনিজম এবং ক্রনিজম এখানে আসবে না। কিন্তু অনেকে বলে আমেরিকা স্পয়েল সিস্টেম, খবরই রাখেন স্পয়েল সিস্টেম নাই আমেরিকাতে। আমেরিকাতে স্পয়েল হয়েছিল 1828 সালে অ্যান্ড্রু জ্যাকসনের সময়। উনি ওয়াদা করেছিলেন, কিন্তু সেটা কিন্তু দুইটা প্রেসিডেন্ট মারা গেল। কিন্তু প্রেসিডেন্ট তাফট, অ্যান্ড্রু জ্যাকসন নিজেই মারা গেল। কিন্তু এখন আমেরিকাতে কিন্তু সেভাবে নেই। কিন্তু বাংলাদেশে স্পয়েল সিস্টেমটা এমনভাবে ব্যাপ্তি হচ্ছে যুক্তিহীনভাবে। আমি বলেছি যখন কোনো কিছু যুক্তিহীনভাবে চলবে, নৈতিকতা বিবর্জিতভাবে চলবে, সেটা ডেঞ্জার সিগন্যাল। এখানে তাই হয়েছে। গুড গভর্নেন্স চলতেছে একটা ডেঞ্জার সিগন্যাল ভিতর দিয়ে। আপনি বলেন যে ব্যাংকিং সেক্টরের কথা কী বলা হলো? নতুন অর্থমন্ত্রী কী বললেন? আশাবাদ দেখালেন, এবং অনেক আশা করেছে একটা ব্যাংকিং কমিশন হবে। হলো কি কমিটি? কমিটি কমিশনকে এক জিনিস নেই। মাত্র তো শুরু করলেন। শুরুটাই তো খারাপ। এখন শুরুটাই তো দেখা যাচ্ছে। শোনেন, মর্নিং শোজ দ্য ডেজ কথা আছে না একটা, কতটুকু পারবেন বোঝা গেছে তো।
কারণ আপনার এই এখন সমাজটা পৃথিবী বদলে গেছে না, পৃথিবীর মানে আবহাওয়া বদলে গেছে। এখন পৃথিবীর- সকাল দেখে বিকেল বোঝা যায় না, বিকেল দেখে সকাল কিন্তু পরের সকাল তাহলে বোঝা আর যায় বাজেট না। করেন না, পঞ্চবার্ষিক পরিকল্পনা করেন না, 20 ইয়ার্স পার্সপেক্টিভ প্ল্যান করেন না। পরিকল্পনা মন্ত্রী তো অনেক কথাই বলতেছেন। দেখেন প্রত্যেক বছর আমাদের রিভাইজ বাজেট হয়, সেখানটা কাট। এবার কি হলো, আমাদের কি পরিমাণ কাটা হয়েছে দেখা যাচ্ছে। এই টাকাগুলো অচল। কি অদ্ভুত ঘটনা, কোন কোন মিনিস্ট্রিতে তাদের কেপিআই রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট দিচ্ছে টাকা আমরা খরচ খরচ করতে করতে পারিনি, এটা তো কত প্রতিবছর। মানে বলবেন, শুনেন, কত অযোগ্য মন্ত্রণালয় এটা, কত অযোগ্য মন্ত্রী সচিব এখানে বসে আছে যে টাকা খরচ করতে পারছেন না। টাকাটা কার? মানুষের প্ল্যানিং এ ছিল, প্রজেক্টে ছিল, টাকাটা আপনি ব্যয় করতে পারলেন না কেন? আপনার অদক্ষতা। এইখানে আমাদের বিবেচনা করতে হবে যে সুশাসন মানে কি। আমি রাস্তায় হেঁটে যাব, আমার নিরাপত্তা দিতে হবে। আমি বিজনেস করব, আমার সততা থাকতে হবে। আমি ভূমি অফিসে যাব, সেখানে কাজ হবে। সুশাসন মুখের কথা যেটা বলা হচ্ছে, আসেন ট্রেনিং সেন্টারগুলিতে আসেন। বাংলাদেশে বলা হয় ট্রেনিং সেন্টার কে হয়, যেমন ধর সবচেয়ে বড় ট্রেনিং সিভিল সেক্টর আছে পিএটিসি, এনএপিডি, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে এইখানে কারা বসে, অভিজ্ঞ দক্ষ লোকেরা বসে। আর এখন ডাম্পিং পোস্ট, অর্থাৎ যার কিছু করা যাবে না তার ওএসডি হিসেবে বানায় দেন, ওখানে নিয়ে বসে দেন। হতাশ লোক বসে কি করবে এখানে? আমাদের প্রত্যেকটা জায়গায় দেখেন, বারবার বলছি, সুশাসনের প্রশ্নে পুলিশ, আনসার, বিডিপি, সিভিল প্রশাসন বা যেখানে যান, ফরেন সার্ভিস, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে সুশাসনটা বলতে যা বোঝায়, পূর্ব শর্ত হচ্ছে অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা মূল্যায়ন করতে হবে এবং আমাকে সঠিক কাজটা করতে হবে, এবং ওই কাজটা যদি আমি না করতে পারি আমি ব্যর্থ। এবং এখানে কোনো তদবির চলবে না। আমি এখনো মনে করি আওয়ামী লীগ সরকারের ভিতরে এখনো এত লোক, ভালো লোক অনেক আছে এখানে। এখনো যদি প্রধানমন্ত্রী মনে করেন যে আমি দেশটাকে সাজাবো, একটা ফুলের বাগান সাজাবো, একটা বাগান সাজাতে গেলে অনেক ফুল লাগে, কিন্তু এখানে মালিকারা, প্রধানমন্ত্রী কিন্তু বাগানের মূলত মালিক, প্ল্যানার, দুইটাই। এবং নিজের বাগানে তাকান, যে ফুলটা যেখানে থাকার দরকার সেই ফুলটা সেখানে নাই, অর্থাৎ যে চেয়ারে বসার দরকার সেখানে নাই, তাহলে সেখানে কি হচ্ছে? যা হওয়ার তাই হবে। এইসব ক্ষেত্রে যদি বলেন, আজকে সংসদের কথা বলছেন আপনি, সংসদে 61% ব্যবসায়ী। হুয়ার দে? তারা কিন্তু আনিসুর রহমান সিনহা না, খেয়াল করেন, তারা কিন্তু স্যামসন না, তারা স্কোয়ার না। কিন্তু তো তারা কারা? অধিকাংশই হচ্ছে তারা যারা এত টাকা বানায় ফেলেছে, এত ব্যবসা করে ফেলেছে যে তাদের তোয়াক্কা নেই কোনো কিছু। তো যে পুঁজিপতির সাথে বলা হয় ন্যাশনাল বুর্জুয়া, দেখেন পুঁজিবাদের একটা ক্ষমতা আছে জাতীয় বুর্জুয়া, যারা যে বুর্জুয়া জাতি কিনে চিন্তা করে, জাতীয় ব্যক্তি স্বার্থ স্বার্থ দেখবে। না। কিন্তু আমাদের এখানে যে বুর্জুয়া তৈরি হচ্ছে, দিস ইজ নট দ্য ন্যাশনাল বুর্জুয়া। এরা হচ্ছে আত্মকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক বুর্জুয়া। এদের কোনো সামাজিক কমিটমেন্ট নাই, কোনো মানে দরদ, নাম কুয়াশতে মানুষকে দান খরচ করবে, ওই কি করলো না করলো এর কিছু না। প্রশ্ন হচ্ছে একজন ন্যাশনাল বুর্জুয়া যা করতে পারে, দেশের চেহারা করে দিতে পারে তারা। কিন্তু আমাদের এখানে যে কোনোভাবে হোক, আমরা যখন 61% ব্যবসায়ী পার্লামেন্টের মেম্বার, এরা যদি সত্যিকারের ব্যবসায়ী হইতো, কমিটির বিজনেসম্যান হইতো এবং জাতীয় চিন্তা চেতনা রাখতো, মানুষকে ভালোবাসতো, উন্নয়নের চিন্তা করতো, দুঃখতা শেয়ার করতো, তাহলে তাদের চেহারা ঘুরে যেত। কিন্তু এখানে কথা আছে কেন? এরকম হলো কেন? আবার ঘুরে ফিরে একই কথা আসেন। একটা দেশের মেইন সম্পদ হচ্ছে নেতৃত্ব। একটা নেতৃত্বতে বেরিয়ে আসে স্টেটসম্যানশিপ। নেতৃত্বের পরেই চূড়ান্ত পরাকাঠি স্টেটসম্যানশিপ। বাংলাদেশে এই মুহূর্তে কতজন স্টেটসম্যানশিপ আছে? কতজন সরকার আছে? এখন সরকার জিজ্ঞেস করে কি বলবে? আমাদের বড় সম্পদ আমাদের প্রধানমন্ত্রী। হ্যাঁ, উনি তো একটা পর্যায়ে চলে গেছে। মাইনাস প্রধানমন্ত্রী, আওয়ামী লীগে কতজন স্টেটসম্যান আছে, বিএনপিতে কতজন আছে, জাতীয় পার্টিতে কতজন আছে? এই যে পভার্টি অফ স্টেটসম্যানশিপ ইন দ্য কান্ট্রি, এই দারিদ্র রেখা বিজনেসম্যানরা কি করতে পারে? বিজনেসম্যানরা, শুনেন, বিজনেসম্যানের কাজ হলো ব্যবসা করা, আর ব্যবসা মানে প্রফিট। প্রফিটের চেষ্টা সে করবেই। তাহলে এত আইন করছেন কেন? এতগুলো আইন করলেন কেন? আইন তো করছেন এই জন্যই যে বিজনেসম্যান যেন সঠিকভাবে চলতে পারে। রাষ্ট্র এখন চলে, দেখেন, মানুষ- আমাকে গতকাল একজন বড় ব্যবসায়ী বলতেছিল যে ভাই সবই তো ঠিক আছে, ঘুষটা যে বাইরে গেছে এখন। আমি আসছি আপনার কাছে। এই জায়গায় মিস্টার আনিসুর রহমান সিনহা, আপনার কাছে আমি প্রশ্নটা করতে চাই যে আপনি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচারে কিছু কিছু জায়গায় উন্নতি হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ খাতটাকে সরকার যেভাবে অ্যাড্রেস করলো, দেশে অনেক মেগা প্রজেক্ট হচ্ছে। আপনি নিজেই, আমি আপনার একটি বক্তব্য একটি পত্রিকায় পড়ছিলাম, আপনি বলছেন যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে
যেটিতে আপনি একটু সন্তোষ প্রকাশ করেছেন এবং আপনি মনেও করেন যে স্থিতিশীল, তাতে করে ব্যবসা বাণিজ্য শিল্পের অনেক উন্নতি হয়। সো আবার আপনি আপনার বক্তব্যের মধ্যে এখন একটু আগেই বললেন যে এক্সপোর্টের অবশ্য আন্তর্জাতিক পরিস্থিতি সেটিও ব্যাখ্যা করেছেন, কিন্তু সামগ্রিকভাবে দেশে ব্যবসা বাণিজ্য বা শিল্পের উন্নয়ন বা শিল্প তৈরি হচ্ছে না, সেই অর্থে ব্যাংকগুলোর খারাপ অবস্থা, এর কারণ কি? মানে এই কিছু ইতিবাচক দিক যেগুলো আপনি বললেন, আবার কিছু নেতিবাচক কথা বললেন, এবং ধন্যবাদ। যে শর্তগুলো পূরিত হলে আসলে পরিস্থিতিটা ভালো হবার কথা, তারও কিছু কিছু শর্ত আপনি বললেন যে ইতিবাচক আছে, কিন্তু সমস্যাটা আসলে কোথায়? আবার কেউ কেউ বলেন, যেমন কিছু রিপোর্টে কস্ট অফ ডুইং বিজনেসের, সেখানে বাংলাদেশের ব্যবসা করতে খরচ অনেক বেশি, অপ্রয়োজনীয় ব্যয় অনেক বেশি। এর বাইরে আর কিছু আছে? আপনার প্রশ্নের জবাবের আগে আমি আমার জি, যে উত্থাপন করলো সিনহা, ওটা বলতে যাচ্ছি। ব্যবসায়ীদের, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দুটো টার্ম কিন্তু আগে দেশ টানা দুটো দায়িত্ব, টার্ম হ্যাঁ, এর আগেও দায়িত্ব করেছেন। ইনফ্যাক্ট আপনি যেভাবে নিচ্ছেন আমি কিন্তু উল্টা ভাবে নিচ্ছি। আমার যেটা মনে হচ্ছে, প্রধানমন্ত্রী গত 10 বছরে কাজ করতে গিয়ে তার যে কাজের যে যাদের দিয়ে কাজ করিয়েছেন, আমার মনে হয় তার ম্যাক্সিমাম তারা ব্যবসায়ী যে যেখানে দায়িত্বটা দিয়েছে, দে গেভ এ বেটার রেজাল্ট। এবং তার কনফিডেন্স যে এরাই কন্ট্রিবিউট করতে হবে, বিকজ তার এখন 10 বছরের পরে সে কিন্তু একটা মোটামুটি একটা রিমার্কেবল, একটা আনপ্রেসিডেন্টেড কিংবা খুব একটা যুগান্তকারী কিছু করে যাওয়ার তার একটা ইচ্ছা মনে হচ্ছে। স্পেশালি তার যে করাপশনের হতে দেবে না, এই যে তার একটা যে সে আহ্বান করেছে, কতখানি হয়েছে কি না হয়েছে, লেটস নট ক্রিটিসাইজ দ্যাট, বাট এইটাকে যদি তাকে সাকসেসফুলি যেতে হয়, তবে তাকে অবশ্যই বেশ কিছু ডিপেন্ডেবল লোক দরকার। এবং সেই ডিপেন্ডেবল লোক হিসাবে সে পিছনে যে কাজ করেছে, হি মাইট হ্যাভ গট বেটার রেজাল্ট ফ্রম দ্য বিজনেসম্যান। দ্যাট ইজ দ্য রিজন শি হ্যাজ পিকড আপ দ্য বিজনেসম্যান ইজ দ্য সলিড বিজনেসম্যান। সে যদি জাতীয়তাবাদী চেতনা থাকে, ন্যাশনাল বিজনেস বুঝে হয়। আমি কিন্তু ওইভাবে নিচ্ছি। আপনি নিচ্ছেন যে ব্যবসায়ীদের নিয়ে সে রেজাল্ট ভালো পেয়েছে, এরা কন্ট্রিবিউট করেছে, তারা পারফর্ম করেছে। সো নাও শি হ্যাজ এ ভেরি অ্যাম্বিশাস মানে দ্যাট ইজ ট্রু যে বাংলাদেশে ভালো পলিসি সাপোর্ট পেলে আমাদের উদ্যোক্তারা, ব্যবসায়ীরা ভালো করতে পারেন, এগিয়ে যেতে পারেন। উদ্যোক্তারা ভালো করতে পারে। তাছাড়া কিন্তু আমাদের দেশের জনগণরা বেশ রেজিলিয়ান্ট, আমাদের পিপলস আর ভেরি রেজিলিয়ান্ট। তাদের যদি আপনি দৃষ্টান্তমূলক কিংবা সঠিক দিক নির্দেশনা দিতে পারেন, আমার বিশ্বাস, নইলে একটু আগে যে আপনি প্রশ্নটা করছেন আমি ওইখানে আসছি। আমাদের অনেক জায়গাতে যেটা বললেন, অনেক ড্রব্যাক আছে। আমাদের প্রথম কথা হলো সুশাসন হচ্ছে না। সুশাসন কেন হচ্ছে না? বিকজ নীতিমালার অভাব। আবার নীতিমালা যদি থাকে, সেই নীতিমালাটা প্রয়োগ করা হচ্ছে না। যদি সুনীতিমালা কিনা সেটা না, ওই তো বলো সুশাসনের সুনীতিমালা, নীতিটা কারেক্ট যদি হয় এবং সেটা যদি কারেক্ট প্রয়োগ হয়, তবে কিন্তু দেখবেন যে আপনার অনেক লোক অনেক এনকারেজ ফিল করবে। বিকজ ইট ইজ রিটেন অন দ্য ওয়াল দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ইফ ইউ ডু দিস ইউ উইল গেট দিস। আবার এই লাইসেন্সটা পেতে গেলে আপনাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, আপনার এই ক্রাইটেরিয়া যদি আপনার ফুলফিল হয়, তাহলে আপনি এটা পাবেন এবং এত দিনের মধ্যে পাবেন। আমি করে বলছি না, অন্য দেশের নাম করে বলছি না, দেশ ছোট কিন্তু ভেরি ক্লিয়ার। আপনাকে একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে, এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এই জিনিসগুলোকে আপনি পেপারগুলো দেবেন, আপনি এখানের লাইসেন্স ফি সে $100, আপনি 4 দিনের মাথায় আপনার এত ওয়ার্কিং ডেজের পরে 4 দিনের মাথায় পাবেন। আপনি যদি মনে করেন যে ইমার্জেন্সি, তা আপনি $200 দেবেন, ডবল ফি দেবেন, আপনি এটা 2 দিনের মাথায় পাবেন। আপনি ওইখানে যাবেন, $200 দিলেন, আপনি কি ওইরকম কোনো রেজাল্ট পাবেন না যে ও যেই ম্যানেজার সে তো 2 দিন যাবত ছুটিতে আছে, আজকে তার একটা বাড়িতে একটা প্রবলেম হয়েছে, সে আজকে আসে নাই, কাজে আপনার এটা হবে না। এই ধরনের কোনো কোনো সুযোগই নেই, মানে কালচারই নেই। বাট হিয়ার আমি যে কথাটা বললাম, এই কালচারটা কিন্তু ভেরি কমন। আপনি যাবেন, যে দেখবেন যে আপনার কাজটা হচ্ছে না, অমুক স্যারে তো এই ছিল, একটু আগে বেরিয়ে গেছে, এবং সে কখন আসবে আপনি বলতে পারছেন না। তো তার মানে কি, আমি যেটা বলতে চাইলাম যে ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট ইয়োর, আপনাকে কি করলে আপনি কিভাবে রেজাল্টটা পাবেন, এই জিনিসগুলোকে আশা করি হবে। আমি পজিটিভ মাইন্ডেড পারসন, আশা, কিন্তু সময়টা বেশি লেগে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা মানে অন্যান্য দেশ, আপনি একটু আগে যেটা বললেন
যে সুশাসনের অভাব অনেক দেশেই ছিল, তারা আস্তে 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 অনেকটা পথ পেরিয়ে একটা জায়গায় এসছে। কিন্তু আমাদের খুব ড্রাস্টিক কোনো অ্যাকশন না নিলে কিন্তু এটা খুব একটা লক্ষণ ভালো দেখা যাচ্ছে না। এবং দেশের টেকসই উন্নয়নের জন্য সুশাসন ইজ এ মাস্ট। মাস্ট। এটার কোনো কম্প্রোমাইজ নেই, টুডে অর টুমরো, আদারওয়াইজ এটা হবে না। আদারওয়াইজ পিপল যারা ভালো লোক তারা ডিমোরালাইজড হবে, তারা ইনসেন্টিভ পাবে না, তাদের যে ভালো কাজ করার যে রিকগনিশন কিংবা ইন্সপিরেশন সেটা তারা হারাবে। এবং যেভাবে আমরা চাচ্ছি দেশটাকে নিয়ে যেতে সেটা অসুবিধা আছে। কিন্তু তারপরেও আপনি একটু আগে যে বললেন যে অনেক নেগেটিভ আছে, কিন্তু তারপরেও কেন, তবে আমি এখানে বলবো যে গত সরকার কয়েকটা জিনিস খুব ভালো করেছে। একটা হলো তারা কিছু ভিশন ইলেকট্রিসিটির ব্যাপারটাই দেখেন, রাইট রং দে টেক দ্য ডিসিশন। এবং কিছু কিছু জায়গায় তাদের ভিশন কিছু কিছু জায়গাতে খুব ক্লিয়ার ছিল এবং দে হ্যাভ টেকেন সাম ডিসিশন। এবং ওইখানে সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে, রাইট ওই রং ডিসিশন ডিসিশন গুলো নিয়েছে, যার জন্য রেজাল্ট গুলো এসছে। কেউ কেউ আবার ডিসিশন নিতেই বছরের পর বছর বছর পর অনেকে ডিসিশন নিতেই পারে নাই, বাট শি ইজ গুড, শি ক্যান টেক ডিসিশন অ্যান্ড শি এনকারেজেস হার, মানে তার নিচে যারা আছে ডিসিশন নেওয়ার জন্য। এবং ওইখানে আমার মনে হয় বেশ কিছু ডিফারেন্স এসছে। তবে আমি মনে করি যে বাংলাদেশ ক্যান বি এ কেস স্টাডি ফর লট অফ দিন, যে এতগুলো প্রবলেমের পরেও আমরা 7% 7.5% গ্রোথ আমরা করছি। এটাকে আসলে কিন্তু দেখার ব্যাপার। ইট ইজ রিয়েলি অনেক দেশের জন্য হিংসার ব্যাপার যে এইভাবে কিভাবে বাংলাদেশ আগাচ্ছে, এবং এটা রিয়েলিটি। এবং সত্যি কথা বলতে আমাদের যদি সুশাসন, আরেকটা জায়গাতে আমরা ল্যাক করি বলে আমার ধারণা, আমরা একটু ম্যানেজারিয়াল এবিলিটিতে আমাদের দেশে বোধহয় ওইভাবে শিক্ষাটাই আমাদের প্রথম থেকে ওই লাইনে, আমাদের ম্যানেজারিয়াল এবিলিটিতে আমরা একটু ল্যাক করি অনেক দেশের তুলনায়। ভালো ম্যানেজার আমাদের দেশে অভাব, গুড ম্যানেজার, লেস করাপশন। আমাদের দেশের যে এখন যে প্রবৃদ্ধি আছে সেটা ডাবল ডিজিটে নিয়ে যেতে পারে আমি বিশ্বাস। এটার জন্য আমি কন্ট্রিবিউট বেশি দেবো আমাদের জনগণকে, বিকজ যদি তারা দেখে যে তার কাজটা করলে তার রেজাল্ট ভালো হয়, দে আর ভেরি রিজিলিয়েন্ট। তারা কাজ করতে চায় এবং তাদেরকে সেভাবে যদি মূল্যায়ন করা হয় এবং সে কাজের বিপরীতে সে যদি তার যে রেমুনারেশন বলেন কিংবা রিটার্ন বলেন সে যদি সেটা পায়, দে আর রেডি টু ওয়ার্ক, দে আর নট লেজি, আর দে আর নট যে আচ্ছা আমি হয়ে গেছে আমি নো, দে আর অ্যাম্বিশাস। অ্যান্ড আই লাইক পিপল হু আর অ্যাম্বিশাস, বাট অ্যাম্বিশাস ইন এ রাইট ওয়ে, এথিক্যাল ওয়ে, প্রপার ওয়ে। এবং আমাদের দেশের, আবারও বলি, আমি তো ধরেন পোশাক শিল্পের সাথে অনেকদিন যাবৎ জড়িত, অনেক লোক নিয়ে আমি কাজ করেছি। একটু ভালো ব্যবহার, একটু ভালো তাদেরকে সত্যিকারভাবে রাইট ওয়েতে যাদেরকে বোঝানো যায় এবং তাদেরকে রেজাল্টটা যদি সত্যিকারভাবে যদি আমরা প্রপার ট্রিটমেন্টটা আমরা করি, দে আর রিয়েলি এসেট। তো এই লোয়ার লেভেলে এসে থাকলে আমরা ম্যানেজমেন্ট লেভেলে এবং টপ লেভেলে আমাদের কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার। জি ডক্টর সিনহা, একেবারে শেষ মুহূর্তে আমি 1.5 মিনিটস ম্যাক্সিমাম। না দেখেন, ঘটনা তো একটাই, আলোচনা যেটা হলো মূল বক্তব্য কিন্তু একটাই, যে দেশটাকে আগে নেওয়া হবে কীভাবে। 48 বছর পরে আমরা যেখানে আসি, একটু ভালো করলে আর একটু ভালো থাকতে পারতাম। এই যে থাকতে পারতাম, এখানে কিছুটা হতাশা আসে, কিন্তু আমাদের অপটিমিজম তো আসে, আশাবাদ, যে আমরা তো আগে আসছি, বসে নাই তো, কিন্তু আমরা আরও ভালো করতাম যদি ওই সমস্যাগুলো না থাকে। এখন আনিসুর রহমান সিনহা সাহেব যেটা বলতেছেন বারবার, যে কথা জোর দিচ্ছেন সে, যে আমিও তার সাথে একমত এই জায়গাটায়, যে যারা সফল ব্যবসায়ী, যারা পরিশ্রম করে পয়সা বানায়, পরিশ্রম করে মানুষকে জাগায়, এমপ্লয়মেন্ট সৃষ্টি করে, তারা কিন্তু জাতির গর্ব সম্পদ। এবং এদেরকে যদি আগায় দেওয়া যায়, এই কমির নেতৃত্ব তারাই দিবে, নেতৃত্বে তারা যখন সামনে থাকবে তখন কিন্তু আর হতাশাটা আসবে না। আজকে সফল ব্যবসায়ীদের গ্রুপ যদি সংসদে যায়, তারা যে কিন্তু প্রথমে চিন্তা করবে দেশটা আগে নিতে কী করতে হবে। আর যদি তথাকথিত ব্যবসায়ীরা যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু সফল ব্যবসায়ীরা মূলত ফিল্ডে তারা বিধ্বস্ত হবে। কিন্তু এই জিনিসটাতে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে ডাইকোটমিগুলো আসতেছে, আমাদের এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী 5টা বছর আমরা দেখব, কারণ এর মধ্যেই কিন্তু আমাদের মধ্যমায়ের দেশের সীমারেখা চলে আসবে, এবং সেখানে যেতে হলে যে সাস্টেনেবিলিটি যে প্রশ্নটা দাঁড়ায় গেছে আমাদের, এই যে কতগুলি কম্পোনেন্ট কন্ডিশন আছে, সে ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে যদি আমরা পড়ে যাই,
যাওয়ার পরে, যারা অনেকে পড়ে গেছে, কিন্তু সেই সব দেশগুলো কিন্তু আরো বিধ্বস্ত হয়েছে। কিন্তু খুব রিস্কি জিনিস কিন্তু এটা, এবং এই জিনিসটা ব্যবসায়ীরা ট্র্যাপের মধ্যে পড়ে যাওয়া। ব্যবসায়ীরা ট্র্যাপ, যে ট্র্যাপ বলি আমরা এটাকে, এটা ডেভেলপমেন্ট ট্র্যাপ বলতে পারেন এটাকে। এগুলো ব্যবসায়ীরা যেভাবে বুঝবে, বিশেষ করে যারা নাকি দায়িত্ব সম্পন্ন ব্যবসায়ী, অন্য সে বুঝবে না কিন্তু। এবং এইখানে ব্যবসায়ীদের সাথে রাজনীতিবিদদের, সুতি সমাজের একটা যে কোনোভাবে একটা সংযোগ দরকার, যে আসেন ধন্যবাদ। আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি। 30 সেকেন্ড স্যার, কিছু বলবেন আপনি? যেটা বলেছেন আবারও একই কথা রিপিট করছি, যারা নাকি সৎ ব্যবসায়ী, কাজ করতে গেলে কখনো একটু ভালো সময় যাবে, কখনো একটু খারাপ সময় যাবে, গভর্নমেন্টকে, সরকারকে অবশ্যই সেই সমস্ত ব্যবসায়ীকে কিছুটা সাপোর্ট দরকার, যখন যে সময় তাদের একটু সাপোর্ট দরকার দেবে। আর তাদেরকে নীতিমালার মাধ্যমে, সুনীতিমালার মাধ্যমে তাদেরকে ক্লিয়ার রোডম্যাপ থাকবে, এবং সরকার ইনফ্রাস্ট্রাকচারগুলোর দিকে জোর দেবে। ইনফ্রাস্ট্রাকচারগুলো সরকার করে দেখ, ভালো ব্যবসায়ীদের সুযোগ সুবিধা করে দেখ, আমার মনে হয় বাংলাদেশ ক্যান মেক এ ওয়ান্ডার মিরাকল। দর্শক, আমরা আশা করি অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর সিনহা আহমেদ সাঈদ এবং মিস্টার আনিসুর রহমান সিনহা, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে, এবং 48 বছর বয়স বাংলাদেশের। অনেক পাওয়া আছে, অনেক না পাওয়া আছে, অনেক হতাশা আছে, অনেক আশা আছে। এই হতাশাটাকে আশায় কিভাবে রূপান্তরিত করা যায় সে কথাই আমার অতিথিরা বলবার চেষ্টা করেছেন। সব কথার মূল কথা সেটি হচ্ছে যে দেশে সুশাসন নিশ্চিত করতে হবে, আইন থাকতে হবে, সেই আইনের প্রয়োগ থাকতে হবে, এবং সেটাই সুভাবেই অর্থাৎ যথাযথভাবেই প্রয়োগ করতে হবে, এবং সেটি সুশাসন থাকলেই আসলে সম্ভব। দেশে একটা ভালো উদ্যোক্তা শ্রেণী আছে, ব্যবসায়ীরা, ভালো ব্যবসায়ীরা, অবশ্য নানা রকমের ব্যবসায়ী আছে, সবার কথা আমরা বলছি না, যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে একটু নীতিগত সহায়তা যদি সরকার যথাযথভাবে দিতে পারে, যেটি কোনো কোনো ক্ষেত্রে বর্তমান সরকার, যারা গত 10 বছর ধরে শাসন ক্ষমতায় আছেন, তারা বিশেষ করে প্রধানমন্ত্রী দিয়েও চলেছেন, সেটিও ওনারা স্বীকার করে নিয়েছেন। সেটি অব্যাহত রাখলে ওনারা মনে করেন যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিটা অনেক উন্নত করা সম্ভব, দেশের অর্থনীতিকে আরও উন্নত করা সম্ভব। দেশের সাফল্যের যে দিকগুলো, সেই জায়গাটাতে প্রবৃদ্ধি বহুবার উচ্চারিত হয়, অনেকেই আন্তর্জাতিকভাবে প্রশংসাও পান, কিন্তু এই জায়গায় ওনারা মনে করেন যে ভালো ম্যানেজার অভাব রয়েছে বাংলাদেশে, এবং সেই ম্যানেজারিয়াল স্কিলটা যদি ডেভেলপ করা যায় এবং সেই সঙ্গে দুর্নীতিটাকে যদি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, তাহলে এই প্রবৃদ্ধি আসলে ডাবল করে ফেলা সম্ভব। কাজে সব কথার মূল কথা হচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, এবং আইন তৈরি করতে হবে, এবং সেটির যথাযথ প্রয়োগ করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।